সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। যাই হোক, আজকে আমরা আবার সে অধ্যায় 2 ডাটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং এই অধ্যায়ের আলোচনা নিয়ে আসছি। তো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো প্রথমেই তোমরা আমাকে এনশিওর করো যে তোমরা আমার ক্লাস সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা, আমার কমেন্টে জানাও। আর সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে তোমরা আমার এই ক্লাসটি সবাই শেয়ার করে দাও তোমাদের ওয়ালে, আর আমিও আমার ক্লাসটি আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, একটু সময় নিচ্ছি, দেখি কে কে আসছো ক্লাসে। সবাই আরেকটি কাজ করবে, সেটি হলো যে কমেন্টে গিয়ে তোমরা যার যার রুল তোমরা লিখে দাও। আচ্ছা, একটু আমি দেখে নিচ্ছি আমার ইয়েতে শেয়ার করে দিচ্ছি। তো ঠিক আছে, আমার মনে হয়। আচ্ছা, সবাই আরেকটি কাজ করবে, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে, কারণ আমাদের আমি একটু দু একজনের হ্যাঁ রোল 1306 আসো। জয়চন্দ্র সূত্রধর, হ্যালো স্যার, হ্যাঁ আসো। রবিউল সেকশন, ওকে। তারপর আসো আর.এইচ. নাহিদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসো আরিফিন মেহরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসো 1253। তারপর প্রীতিন জয়পাল, আদাব স্যার, আদাব। ঠিক আছে, তোমরা ক্লাসে থাকো, সবাই খাতা কলম নিয়ে থাকবে, আর আমার এই ক্লাসটি সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, আচ্ছা, আমি এক্সপেক্ট করব একদম ইন পর্যন্ত সবাই আমার এই ক্লাসে থাকবে। আচ্ছা, খাতা কলম নেওয়ার একটা কারণ আছে এখানে, যে আমরা দেখা গেছে যে অধ্যায় 2 এর এখানে থিওরিটিক্যাল আলোচনা বা আমাদের আইসিটি বইয়ের আলোচনা বা যে কোনো সাবজেক্টের আমাদের ইন্টারমিডিয়েট অনেক বইতে থাকে আলোচনা, কিন্তু আমাদের লেকচারে আমরা যখন লেকচার দিই তখন দেখা গেছে একদম পয়েন্ট টু পয়েন্ট, লাইন বাই লাইন কিন্তু আমরা তোমাদের আলোচনার মধ্যে নিয়ে আসি না। আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো বিশ্লেষণপূর্বক আলোচনা করি এবং টপিকগুলা তোমাদের বলে দিই বা লিখে দিই। এই কারণে তোমরা টপিকগুলো লিখে রাখবে এবং ফার্স্ট প্রায়োরিটিতে তোমরা আগে আমার যে আলোচনা আমার লেকচারের মধ্যে থাকবে এইগুলো তোমরা শেষ করে ফেলবে, তারপর তোমরা বই ডিটেলস পড়বে, কিন্তু প্রথম প্রায়োরিটি দিবা তোমার এই আমার আলোচনার মধ্যে যা থাকবে সেগুলো। তো চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমাদের আজকের আলোচনা ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমাদের কালাম স্যার মোটামুটি একটা ওভারভিউ বলে গেছে। তো আমার শেষে একটা আলোচনা ছিল যে বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকে মোটামুটি আমি একটু এটা আলোচনা করার একটা চিন্তা রাখছি। তো আমাদের আজকের ক্লাস শেষে আমরা যতটুকু জানতে পারবো সেটা একটা টার্গেট আমাদের আছে। ডাটা কমিউনিকেশন 2টা মাধ্যম, ডাটা কমিউনিকেশন মাধ্যম 2টি, প্রথম এবং প্রধানত তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। আমার টার্গেট আছে 2টা নিয়েই শেষ করে দেওয়ার। তো এই ক্লাস শেষে আমরা যদি শেষ করতে পারি ইনশাল্লাহ, তাহলে তার মাধ্যম সম্পর্কে তোমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে এবং তারবিহীন মাধ্যম সম্পর্কে বিস্তারিত তোমরা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে চলে আসি ডেটা কমিউনিকেশন এর প্রকারভেদ। ডেটা কমিউনিকেশন মাধ্যম, তারপরে প্রকারভেদ। আচ্ছা, প্রথমে আসি ডেটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা গত ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম ডেটা কমিউনিকেশন, তারপর ডেটা কমিউনিকেশনের স্পিড, তারপর আলোচনা করছিলাম ডেটা কমিউনিকেশনের মোড, তারপর ফেরদৌস স্যার আলোচনা করেছে
ডেটা কমিউনিকেশনের মেথড। আচ্ছা, ডেটা কমিউনিকেশন ছিল কিরকম আবার একটু আলোচনা করি। এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তরকেই আমরা কি বলি? ডেটা কমিউনিকেশন। এই যে তোমরা অনেক দূর থেকে হয়তোবা কেউ আছো হয়তোবা কেওয়াটখালী, কেউ জামালপুর, কেউ হয়তোবা শেরপুর, কেউ হয়তোবা নেত্রকোনা, অনেক দূর দূরান্ত থেকে আমার এই ক্লাসটি দেখতেছো। হ্যাঁ, এই জায়গা থেকে তথ্য তোমার ওই জায়গায় যাচ্ছে, হ্যাঁ, খুবই অল্প সময়ের মধ্যে। তাহলে এখান থেকে তথ্য তোমার ওই জায়গায় যাচ্ছে, তোমরা আবার কমেন্টসে আমাকে রুল লিখে দিচ্ছ, বিভিন্ন কিছু লিখে দিচ্ছ। হ্যাঁ, তার মানে কি এখানে তথ্যের আদান প্রদান হচ্ছে। এটা কি বলতেছি আমরা? কি ডেটা কমিউনিকেশন। তথ্যের আদান প্রদানকে ডেটা কমিউনিকেশন বলি। তারপর আসে ডেটা কমিউনিকেশনের স্পিড। অনেক সময় অনেক স্টুডেন্ট তোমরা বলে থাকো আমার বাসাতে নেটের স্পিড কম, হ্যাঁ, নেটওয়ার্ক দুর্বল। এটাকে কি আসলে মূলত ডেটা ট্রান্সফারের যে হার বা রেট, হ্যাঁ, এটা কম বেশি, সেটাকে বলি আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। আবার দিক, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যেমন রেডিও টেলিভিশন একদিকে, মোবাইলের ক্ষেত্রে উভয় দিকে, হ্যাঁ, দিক নিয়ে যে আলোচনা সেটা ছিল আমাদের ডেটা ট্রান্সমিশনের মোড। ঠিক আছে। তারপর আলোচনা ছিল যে এই যে ডাটা এখান থেকে তোমার পর্যন্ত ডাটা যাচ্ছে, তোমার জায়গা থেকে আমার এই জায়গা পর্যন্ত ডাটা আসতেছে, হ্যাঁ, এটা পাঠানোর পদ্ধতি বা তোমার ওই জায়গা থেকে আমার এখানে আসার একটা পদ্ধতি, এই পদ্ধতিকে বলতেছি আমরা ডাটা ট্রান্সমিশনের মেথড। সেগুলো ছিল সিরিয়াল, প্যারালাল সিরিয়াল, 3 ধরনের ছিল, অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস। এগুলো তোমাদের স্যার ডিটেল জানিয়েছে। তো আজকে আমি ওই ডাটা কমিউনিকেশনের মধ্যে 5টি উপাদান ছিল, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং সর্বশেষ ছিল গন্তব্য। তো মাঝখানে একটা ছিল টপিক ছিল যে এই 5টি উপাদানের মধ্যে 3 নম্বর যে উপাদান ছিল ডেটা মাধ্যম। হ্যাঁ, মাধ্যম, সেখানে সংজ্ঞাটা বা বিষয়টা ছিল কি, যে যার মধ্য দিয়ে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, সেটাকে বলি আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো আছি সেই নেত্রকোনা, আপনি আছেন হয়তো বা এক জায়গায়, এখান থেকে আপনার সাথে আমার তো কোনো মাধ্যমের মধ্য দিয়ে ডাটা আসতেছে কিনা এটা তো বোঝা যাচ্ছে না। অবশ্যই এখানে মাধ্যম আছে। হ্যাঁ, একটা সময় এই জায়গা থেকে তোমার জায়গা পর্যন্ত অনেক আগে দেখা গেছে তখন তারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হতো। কিন্তু এখন প্রযুক্তি ডেভেলপ হওয়ার কারণে দেখা গেছে অনেক সময় তার দিয়েও ব্যবহার হচ্ছে, আবার যেখানে দেখা গেছে নির্গম ঝামেলাপূর্ণ অঞ্চল সেখানে এখন আর তার ব্যবহার হচ্ছে না, সেই জায়গায় ব্যবহার হচ্ছে কি তারবিহীন মাধ্যম। সেখানে তার নাই কিন্তু মাধ্যম আছে, সেখানে তরঙ্গের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। তো এই যে মাধ্যম আমি বললাম অল্প একটু আলোচনার মধ্যেই 2 ধরনের দেখলা, যে তার এবং তারবিহীন। তোমরা হয়তো বা টেলিফোন দেখছো, টেলিফোনের ক্ষেত্রে সেখানে দেখো তোমরা তার দেখছো, কিন্তু সেখানে তারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হচ্ছে। আবার এখানে যে মোবাইলের ক্ষেত্রে তুমি যদি বলো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার সাথে হয়তো বা আমার কন্ট্যাক্ট হয় যখন বা কথা বলছে, বা যে এখন তোমার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে বা ক্লাস তোমরা দেখতেছো, কথা শুনতেছো, এখানে আবার তারের ব্যবহারটা নেই, এখানে তারবিহীন মাধ্যম। অর্থাৎ এই মাধ্যম প্রথম এবং প্রধানত 2 ধরনের। তাহলে কি কি? একটি হলো তার মাধ্যম, আরেকটি হলো তার বিহীন বা বেতার মাধ্যম। আচ্ছা, এখন আসি এই তারের মধ্যে। হ্যাঁ, আমরা রাস্তাঘাটে অনেক তার দেখতে পাই, হ্যাঁ, বৈদ্যুতিক খুঁটির সাথে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন তার দেখা যায়। হ্যাঁ, তো অনেক সময় আমরা সব তারকে একই বলে থাকি, কিন্তু আসলে কিন্তু না। হ্যাঁ, এগুলোর সাথে পরিচয় লাভ করে দেওয়াটাই হলো আমাদের এই যে ডাটা কমিউনিকেশন মাধ্যমের মূল লক্ষ্য, যে কোন তার আসলে কি কারণে কি কাজে লাগতেছে। হ্যাঁ, সেই জায়গায় দেখা যাবে কোনো কোনো তার তোমরা দেখবা যে অপটিক্যাল ফাইবার কেবল বলা হয়, কোনো কোনো তার যেটা যে ডিশের তার বলো, হ্যাঁ, সেটাকে বলি। আর সেটা হয়তো তুমি বলতেছো ডিশের তার, কিন্তু আসলে আমাদের বই পুস্তকের যে লেখাটা, তুমি আজকে এই জায়গায় ডিশের তার বলতেছো, হ্যাঁ, অন্য একটা দেশে গিয়ে বলবা সেখানে আবার অন্য তার বলে। কিন্তু এর কমন বা একটা আমাদের তথ্য প্রযুক্তির আলোকে সেই তারের আসলে মূলত নামটা কি, সেই তারের মূলত নামটা হলো কোএক্সিয়াল কেবল, যেটা তুমি বলতেছো ডিশের তার। তারপর তোমরা আমার আইসিটি ল্যাবে তোমরা খেয়াল করছো কিনা, এখানেও কিন্তু তোমার ওই ল্যাবে কিছু তার উপরে তাকাইলে দেখছো কিনা, মোটামুটি একটা ছিল, এখানে তার আছে, সেই তারগুলোকে বলা হয় তোমার টুইস্টেড পেয়ার কেবল। আমরা বাসায় তোমার যারা আমরা ইন্টারনেট ওয়াইফাই রাউটার চালাই, রাউটারের যে তারটা জয়েন হয়েছে, হ্যাঁ, সেখানে দেখা গেছে ওই ধরনের তার ব্যবহার করা, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল। তুমি ওইটা হয়তো বা নেট কেবল বলো, কিন্তু ওরা আসলে তথ্য প্রযুক্তির আলোকে যে নামটা আমরা বলে থাকি সেটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। আর টেলিফোন কেবল, টেলিফোনের ক্ষেত্রে তোমরা রাস্তায় শহরে দেখছো বিভিন্ন যে বক্স
করা, হ্যাঁ, থাকে মাঝে মাঝে। অনেক সময় দেখা গেছে যে একটা মানুষ ওখানে কাজ করতেছে, হ্যাঁ, এখানে অনেক তার, ওই তারগুলোকে বলি আমরা কি টেলিফোন লাইন বা টেলিফোন কেবল। ঠিক আছে, এই যে তার, এগুলো সম্পর্কে আমরা এখন এগুলো বিস্তারিত জানবো, এগুলো পরীক্ষায় কিভাবে আসবে সেই সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখন আসি যে তারবিহীন, অর্থাৎ যখন তার না থাকে, অর্থাৎ তুমি হয়তো আমাকে ফোন করলে, ফোনে তোমার সাথে আমার কথা হচ্ছে, তখন তো তার থাকে না, তখন কি বেতার মাধ্যম, সেটাকে তারবিহীন বা বেতার মাধ্যম বলা হয়, বা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সেটাকে ইংরেজিতে বলা হয়। হ্যাঁ, তখন তরঙ্গের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। তো কোন কোন তরঙ্গ ব্যবহার হয়? রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড আছে। হ্যাঁ, হয়তোবা আমরা জানি না কোথায় রেডিও ওয়েভ, কোথায় মাইক্রোওয়েভ। এই যে রেডিওর যে কমিউনিকেশন হয় তখন সেখানে রেডিও ওয়েভ ব্যবহার হয়ে থাকে। মাইক্রোওয়েভ অর্থাৎ তোমার সাথে আমার মোবাইলের যে কমিউনিকেশন হচ্ছে সেখানে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার হয়ে থাকে। তারপর আমরা বাসা বাড়িতে দেখি যে রিমোট কন্ট্রোল, অর্থাৎ রিমোটের মাধ্যমে টেলিভিশনের বিভিন্ন চ্যানেল আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এসির সুইচ অফ বা অন পাওয়ার কম বেশি করি, হ্যাঁ, রিমোটের মাধ্যমে। এই যে রিমোটের মাধ্যমে যে এখানে একটা সিগন্যাল বা এখানে একটা ডাটা ট্রান্সফার হয়ে থাকে, এখানে তোমার যে হয়ে থাকে সেটাকে বলা হয় ইনফ্রারেড। এখন এই মাইক্রোওয়েভের মধ্যে এখানে দুইটা প্রকার আমার এখানে লেখা হয়নি। একটা আছে তোমার টেরেস্ট্রিয়াল, আমরা পরে আলোচনায় আসবো। আরেকটা হলো তোমার স্যাটেলাইট কমিউনিকেশন। ঠিক আছে, এখন লিখে রাখছে এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। অর্থাৎ এই তিনটা বিষয়টা হলো যে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে কে কে, এই যে ব্লুটুথ, তারপর আছে ওয়াইফাই, তারপর আছে তোমার ওয়াইম্যাক্স, এরা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে থাকে। আমরা এইগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। তাহলে প্রথমে তোমরা এই চার্টটা একটু লিখে রাখো, তোমাদের বইয়ের সাথে মিল করে তোমরা এটা পড়বে। এই চার্টটা যদি, এই যে আমি আলোচনা করলাম, এটাও যদি তোমরা অনেকেই মোটামুটি একটা মনে রাখতে পারো, তাহলে অনেকটা আমাদের আলোচনাটা কিন্তু হয়ে যায়। আচ্ছা, দেখি তোমরা কে কে ক্লাসে আসো এখন পর্যন্ত, একটু দেখে নেই। আচ্ছা, অনেকেই ক্লাসে আসো, অনেকে শেয়ার করছো, অনেকে আবার দেখি শেয়ার করো নাই। যে যে জায়গা থেকে ক্লাস করতেছো সবাই তোমার যার যার আইডি থেকে ওয়ালে শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা, অনেকেই আছো তোমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন চলে যাই আমরা নেক্সট আলোচনায়। প্রথমে আসি, এখানে চারটা তার আমরা দেখলাম টেলিফোন কেবল। তো টেলিফোন কেবল সেরকম গুরুত্বপূর্ণ না, তোমরা একটু বই থেকে পড়ে নিবা টেলিফোনের যে তার সম্পর্কে। এগুলো 80-র দশকে ওই সময়কালে বহুল ব্যবহৃত হতো। সেক্ষেত্রে তখন ইন্টারনেট বলো, ডেটা কমিউনিকেশন, এমনি কমিউনিকেশন বলো, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ওই সময়কালে খুব ব্যবহৃত হতো। তো যাই হোক, এখন আমাদের বেশিরভাগ ব্যবহার হচ্ছে যে ডিশের তার, যেটা তোমরা বলে থাকো। তারপর তোমরা এই যে অপটিক্যাল ফাইবার, এগুলো নাম শুনে থাকতেছো, টুইস্টেড পেয়ার কল, এই তারগুলো এখন বেশি বেশি এখন ব্যবহার হয়। তো এই যে কোএক্সিয়াল কেবল, হ্যাঁ, মূলত এটা আসলে কোন কেবলকে আমরা বাস্তবে আসলে কোন তারকে মিন করে, হ্যাঁ, এটা সবাই চিনো কিন্তু হয়তো বা নাম জানো নাই। ঠিক আছে, আজকে জেনে নাও। আমাদের যে বাসা বাড়িতে যে তারটা ব্যবহার হয়, টেলিভিশনের পিছনে যে তোমার তারের মাধ্যমে সংযোগ দেওয়া হচ্ছে, ডিশের তার যেটা তুমি যে বলতেছো, সেটার আসলে অ্যাকচুয়াল, হ্যাঁ, আমাদের আইসিটির আলোকে বা তথ্য প্রযুক্তির আলোকে সেই তারের নামটি হলো কোএক্সিয়াল কেবল। তাহলে সবাই আজকে জেনে গেলা কোএক্সিয়াল কেবলটা কি। এখন এটা সম্পর্কে একটু বিস্তারিত জানবা। তো এটা তোমরা প্র্যাকটিক্যাল করার দরকার নাই, প্র্যাকটিক্যাল করলে আবার তোমার দেখা যাবে যে ডিশের তারটা কেটে ফেলছো, কাটার দরকার নাই, তোমরা জেনে নাও। এটা যদি তোমার ওই বায়োলজির সিস্টেমে, হ্যাঁ, প্রস্থচ্ছেদ করো, হ্যাঁ, লম্বচ্ছেদ না, প্রস্থচ্ছেদ, তাহলে প্রস্থচ্ছেদ করলে ওখানে আসলে 4টা পার্ট তুমি পেয়ে যাবা। ঠিক আছে, 4টা পার্ট, 4টা একদম ভেতরের যেটা একটা পার্ট আছে, তার উপর একটা লেয়ার আবরণ আছে, সেটা একটা পার্ট, তার উপর আরেকটা আবরণ আছে, সেটা আরেকটা পার্ট, তার উপর আরেকটা আবরণ আছে, সেটা একটা পার্ট। ঠিক আছে, এর মধ্যে 2টা পার্ট পরিবাহী, অর্থাৎ একদম মাঝখানে এই যে কপার ওয়্যার লেখা, তোমরা একটু খেয়াল করো, কপার ওয়্যার। এবং এই যে দেখো জালি জালি, তোমরা ডিশের তারটা কোন এক সময় যদি সুযোগ পাও একটু দেখো, হ্যাঁ, এই জালি জালি এবং একদম মাঝখানের যেটা, এই 2টা হলো পরিবাহী। তাহলে 2টা পরিবাহী যদি একসাথে লেগে যেত তাহলে কি সমস্যা হতো? এই কারণে এই 2টাকে পৃথক করার জন্য, এই 2টা পরিবাহীকে পৃথক করার জন্য মাঝখানে অন্তরক বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে। এটা অর্থাৎ বাইরে এবং ভেতরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য মাঝখানে তোমার অন্তরক বলতে বোঝাচ্ছি যে অপরিবাহী পদার্থ এখানে আছে।
যেটাকে বলতেছি ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তাহলে এখানে পরিবাহী কোনটা? কপার ওয়্যার, এটা পরিবাহী। ব্রেডেড আউটার কন্ডাক্টর, এটা পরিবাহী। আবার মাঝখানে যেটা আছে সেইটাকে বলতেছি আমরা অপরিবাহী। আর সর্বশেষ একদম উপরে সেটা কালো প্লাস্টিক থাকতে পারে, হ্যাঁ, লাল প্লাস্টিক থাকতে পারে, বেশিরভাগ কালো আমরা দেখে থাকি, সেটাকে বলতেছি আমরা প্রোটেক্টিভ প্লাস্টিক কভারিং। অর্থাৎ বাইরের থেকে যাতে কোনো ধরনের কোনো আঘাত বা কোনো ধরনের সমস্যা না করতে পারে সে কারণে একদম উপরে একটা প্লাস্টিকের কভার দ্বারা ঢাকা থাকে, এটাও অপরিবাহী। তাহলে কি আমরা একসাথে আমরা যদি একটু করে বলতে চাই যে এখানে কি এইভাবে বলা যায় তাহলে যে একজোড়া পরিবাহী এবং একজোড়া অপরিবাহী পদার্থের মাধ্যমে আমাদের এই কোএক্সিয়াল কেবলটা তৈরি। ঠিক আছে, এই সম্পর্কে বিস্তারিত আরো তোমরা বই থেকে পড়বে। মোট কথা হলে একজোড়া পরিবাহী এবং একজোড়া অপরিবাহী। একদম ভেতরে পরিবাহী, তার উপর আছে অপরিবাহী, তার উপর আবার পরিবাহী, তার উপর আবার অপরিবাহী। এখন এই কোএক্সিয়াল কেবল দুই ধরনের, একটা আছে থিন নেট, আরেকটাকে বলা হয় থিক নেট। অর্থাৎ একটা তার আছে যে তোমার রিপিটার ছাড়া একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে, আবার থিক নেট এটা আবার রিপিটার সংযুক্ত করলে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এটা যদি আমরা একটু বিস্তারিত তোমার বইয়ের আলোকে বলতে চাই, থিন নেট এবং থিক নেট তোমাদের বইতে যেটা লেখা আছে সেটা যদি আমি বলি যে থিন নেট এ কেবলের ব্যাস 0.25 ইঞ্চি, রিপিটার ছাড়া সে 185 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। আর থিক নেট এটা রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত দূরত্বে ডাটা ট্রান্সফার করতে পারে। এখন বলতে পারো যে স্যার রিপিটার আবার কি? তাহলে থিন নেট রিপিটার ছাড়া যেতে পারে কত? তোমার 185 মিটার, আর থিক নেট 500 মিটার। তার মানে থিন নেটের থেকে থিক নেট একটু বেশি দূরত্বে ডাটা ট্রান্সফার করতে পারে রিপিটার ছাড়া। এখন রিপিটার বলতে কি বোঝায়? রিপিটার আসলে আমরা ফিজিক্সের ভাষায় যদি বলি অ্যাম্প্লিফায়ার বা অ্যাম্প্লিফাই, ইংলিশের যদি বলি বর্ধিতকরণ, এই একটা যন্ত্র। অর্থাৎ এই যন্ত্রটা আমরা এগুলো বিস্তারিত আলোচনা পরে করব। যে ধরো এই কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডাটা ট্রান্সফার করবা তোমার ধরো ময়মনসিংহ শহরে, হ্যাঁ, তো এইখান থেকে এই জায়গা পর্যন্ত সিগন্যাল যাবে। তো সিগন্যালও যাওয়ার পথে দুর্বল হয়ে পড়ে। তো এই দুর্বল সিগন্যালকে সবল করার জন্য মাঝখানে যন্ত্র বসানো থাকে, সেই যন্ত্রটার নাম হলো রিপিটার। তা রিপিটারের কাজটা কি? সে দুর্বল সিগন্যালকে সফল করে। এটাও এক কথা, একটা প্রশ্ন আসে, অবজেক্টিভে আসে, আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে। আচ্ছা, তাহলে কোএক্সিয়াল কেবল সম্পর্কে মোটামুটি জানলাম, তোমরা আরো ডিটেলস বই থেকে পড়বে। এখন এই কেবলের সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। তাহলে কোএক্সিয়াল কেবলের গঠন বর্ণনা তোমরা জানলা। এখন আসো সুবিধা। এই কেবলের সুবিধা কি? ডেটা স্থানান্তরের গতি বেশি হয়। ওকে, টুইস্টেড পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়। অর্থাৎ যদি আমাদের আরো তো তোমার কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, অপটিক্যাল ফাইবার কেবল আছে। যাই হোক, টুইস্টেড পেয়ার কেবলের থেকে, আবার অপটিক্যাল ফাইবার না, টুইস্টেড পেয়ার কেবলের থেকে সে অধিক দূরত্বে ডাটা পাঠানো সম্ভব সেখান থেকে। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। অর্থাৎ ডাটা পাঠাইলাম আমি এখান থেকে, একগুচ্ছ ডাটা পাঠাইলাম ময়মনসিংহ শহরে, এখানে যেতে যদি ধরো 5% ডাটা লস হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? তো এখানে ট্রান্সমিশন লসটা অপেক্ষাকৃত কম। কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহার হয়, অলরেডি আমরা এটা বলে ফেলছি। ফাইবার অপটিকের তুলনায় দামে অনেক সস্তা। অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবলের যে দাম তার থেকে এটা একটু দাম কম। আচ্ছা, তাহলে এটা আমরা সুবিধা পড়বো। এখান থেকে আরো পড়বো এই যে কেবলের অসুবিধাগুলো কি কি। ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। অর্থাৎ এটা যদি অধিক দূরত্বে তুমি ডেটা ট্রান্সমিট করতে চাও তাহলে মাঝখানে অবশ্যই তোমার ওই যেটা বললাম এমপ্লিফায়ার বা এমপ্লিফাইং হিসেবে বা এমপ্লিফায়ার হিসেবে রিপিটার ব্যবহার করতে হবে, যার কাজ কি রিপিটারে দুর্বল সিগন্যালকে সবল করে। আচ্ছা, এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন। ওকে, টুইস্টেড পেয়ার কেবল এর চেয়ে বেশি ব্যয়বহুল। অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের থেকে আবার এটা দাম বেশি। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা তার সম্পর্কে। তাহলে আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে কি কি পড়বো?
কোএক্সিয়াল কেবলের গঠন পড়ব, সুবিধা পড়ব, অসুবিধা পড়ব, বই থেকে যদি ব্যবহার থাকে সেটাও পড়ে ফেলবা। হ্যাঁ, এখন আসি টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল এটা আমাদের যে বাসায় ইন্টারনেটে একদম রাউটারের সাথে লাগানো দেখবা যে তারটা, মোটামুটি ওই তারটা বেশিরভাগই তোমার টুইস্টেড পেয়ার কেবল থাকে। ওই তারের একদম সামনে একটা সকেট, একটা পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় RJ45 কানেক্টর। হ্যাঁ, RJ45 কানেক্টরটা যদি তুমি খুলে ফেলো, এর মধ্যে দেখবা 8টি তার। এই 8টা তার আবার 2টা করে তার একসাথে পেঁচানো থাকে। এই কারণে টুইস্ট মানে 2 পেয়ার মানে জোড়া, 2টা। হ্যাঁ, টুইস্টেড পেয়ার মানে জোড়ায় জোড়ায় থাকে, এক জোড়া, অর্থাৎ একটা করে জোড়ার মধ্যে 2টা করে তার থাকে। ওখানে টোটাল দেখবা যে 8টি তার বিদ্যমান। ঠিক আছে, ওই RJ45 কানেক্টর যেটা রাউটারের ছিদ্রের মধ্যে লাগানো, সেটা ওই RJ45 কানেক্টরটা যদি তুমি কেটে ফেলো, তারপর দেখবা ওর মধ্যে তোমার 8টা তার আছে, এবং সেগুলো তখন ওই যখন RJ45 কানেক্টরের মধ্যে ঢোকানো থাকে তখন তো সোজাসুজি দেওয়া হয়, কিন্তু তার আগে ওগুলো পেঁচানো থাকে। ঠিক আছে, ওই তারটাই আসলে মূলত টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, এছাড়া আমাদের কলেজেও টুইস্টেড পেয়ার কেবল প্রত্যেকটা ক্লাসরুমে তোমাদের যে ওয়াইফাই রাউটারের জন্য আমাদের কানেক্টিভিটি করা আছে, বিশেষ করে 102 এর রাউটারটা আছে, ওই রাউটারের সাথে দেখবে একটা তার এসে লাগানো আছে, ওইটা আসলে মূলত টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, এছাড়া আমাদের কলেজের তোমরা খেয়াল করে থাকবে যে রাউটারগুলো আছে বারান্দায়, খেয়াল করছো কিনা, সেই রাউটারের উপর একটা তার এসে লাগানো আছে, ওই তারটাই আসলে মূলত টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, এখন এই টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ 2 ধরনের। হ্যাঁ, আবরণহীন একটা, আবরণ যুক্ত একটা। আবরণহীন বলতে যে এরকম, তোমরা এই 1 নম্বর ক নম্বরের চিত্রটা একটু দেখো, এরকম, আবার এই পাশে দেখো খ নম্বরটা এরকম। ঠিক আছে, এই ক নম্বরের চিত্র এটাকে বলতেছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ইউটিপি, আর এটাকে বলতেছে শিল্ডেড অর্থাৎ আবরণযুক্ত এসটিপি কেবল। ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা মোটামুটি পড়বে। এখন টুইস্টেড পেয়ার কেবল, এটার সুবিধা কি? কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে ব্যাপক ব্যবহৃত, অর্থাৎ তোমার রুমে বাসার মধ্যে, হ্যাঁ, বা ধরো কলেজে আমরা আইসিটি ক্লাসরুমে কিন্তু তোমার ওয়াইফাই রাউটার আছে, তো আমাদের অধ্যক্ষ স্যারের রুমে মূল লাইন এখানে এসে সংযোগ হয়েছে, বাইরে থেকে যে লাইনটা আসছে ওই তারটা মূলত অপটিক্যাল ফাইবার কেবল। তারপর আমাদের কলেজে এসে ঢুকছে, ঢোকার পর ওখানে একটা তোমার যন্ত্র আছে যেগুলোকে সুইচ বলা হয়, ওই যন্ত্রের মধ্যে ঢোকানো আছে। ওই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় আবার যেমন আইসিটি ল্যাবে আমরা নিয়ে আসছি, আমরা বারান্দায় 2টা রাউটার দিছি, সেখানে নিয়ে গেছি, এরকম কয়েক জায়গায় আমাদের নেওয়া হয়েছে। ওখান থেকে যে তারগুলো নেওয়া হয়েছে, সেই তারগুলি তোমার টুইস্টেড পেয়ার কেবল। এই যে ছোট তোমার দেখা গেছে সেই জায়গাতে, সেই আইসিটি ল্যাব পর্যন্ত, অধ্যক্ষ স্যারের রুম থেকে আমাদের ল্যাব পর্যন্ত ধরো 100 বা 200 মিটার দূরত্ব, বা 2 নম্বর বিল্ডিং পর্যন্ত দূরত্ব যতটুকু আছে 100 বা 200 মিটার হবে। হ্যাঁ, এইরকম কম দূরত্বের ক্ষেত্রে আমরা আসলে কি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। ঠিক আছে, টেলিফোন লাইনে ব্যবহার হয়। এটি অন্যান্য কেবলের থেকে দামে সস্তা, অর্থাৎ অপটিক্যাল ফাইবার বলো আর ওইদিকে কোএক্সিয়াল কেবল বলো, 2টা থেকে দামে একটু সস্তা, সহজে স্থাপন করা যায়। আচ্ছা, আসি এই কেবলের অসুবিধা কি। তাই সুবিধা দেখলাম, অসুবিধা ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি। ডিলে টাইম বলতে বোঝাচ্ছে যে অনেক সময় দেখো যে ওই যে নেটওয়ার্ক দুর্বলতা, হ্যাঁ, অর্থাৎ আস্তে আস্তে কথা আসতেছে, এটাকেই ডিলে মানে আসলে ধীর গতি এরকম বোঝায়। হ্যাঁ, তাহলে এটার মধ্যে একটু ডিলে টাইমটা বেশি, ওই কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবারের তুলনায় এটা একটু বেশি দূরত্বে ডাটা পাঠাতে 2 কিলোমিটার পর রিপিটার ব্যবহার করতে হয়। অর্থাৎ এটার ক্ষেত্রেও ওই যে কোএক্সিয়াল কেবল তো এর থেকে ডাটা ট্রান্সমিশনের স্পিড বেশি, সেক্ষেত্রেই যদি রিপিটার তোমার ব্যবহার করতে হয়, তাহলে এটার ক্ষেত্রে তো রিপিটার অবশ্যই ব্যবহার করতে হবে। ট্রান্সমিশন লস অপেক্ষা, অর্থাৎ এখানে যেহেতু কোএক্সিয়াল কেবলের থেকে ডাটা স্পিডও কম, অপটিক্যাল ফাইবার থেকে কম, তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটু লসও বেশি অন্যান্য কেবলের তুলনায়। ঠিক আছে, তারপরেও এখন বলতে পারো যে স্যার তারপরেও এটা ব্যবহার করি কেন? ওই যে ছোট ছোট কাজে, হ্যাঁ, এখন ধরো তোমার অধ্যক্ষ স্যারের রুম থেকে তোমার এই পর্যন্ত নিয়ে আসবে, এক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবলটাই, এক্ষেত্রে অপটিক্যাল ফাইবার হতে পারে টুইস্টেড পেয়ার কেবল। অপটিক্যাল ফাইবার কেবলের কিছু সমস্যা আছে, আমরা একটু পরে দেখবো, সেটা কিন্তু কাঁচাই তৈরি। সেক্ষেত্রে দেখা গেছে যে একটু বাঁকানোর দরকার বা করার দরকার, যদি সেখানে অধিক বাঁকানোর প্রয়োজন পড়ে টুইস্টেড পেয়ার কেবল বাঁকানো যাবে, কিন্তু অপটিক্যাল ফাইবার যেহেতু কাঁচের তৈরি, সেটা বাঁকানো হলে ভেঙে যাবে।
ঠিক আছে, এই সকল নানাবিধ কারণেই তোমার দেখা গেছে ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আসি টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার। এই যে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ছোট্ট মাপের নেটওয়ার্ক, এই যে আমাদের কলেজে যদি একটা নেটওয়ার্ক করে থাকি বা অলরেডি একটা নেটওয়ার্ক করা আছে, এখানে যতটুকু নেটওয়ার্ক করা আছে এখানে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে আসছি। বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন, ওই যে আমরা যেটা বললাম যে বাসায় তোমরা ব্রডব্যান্ড কানেকশন নিছো অনেকেই, হ্যাঁ, তারা তোমরা ওই দেখো রাউটারের উপর যে তারটা তোমার আছে সেটা দেখা গেছে বেশিরভাগই টুইস্টেড পেয়ার কেবল। সকল ধরনের টেলিফোন নেটওয়ার্কেও তোমার কি ব্যবহার করা, টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, তাহলে এখানে এই যে টুইস্টেড পেয়ার কেবল আমার কি কি জানলাম, এই কেবলের একটু গঠন জানছি, সুবিধা কি অসুবিধা কি ব্যবহার জানলাম। এখন আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বহুল ব্যবহৃত এবং সবচেয়ে ডাটা ট্রান্সমিশনের স্পিড বেশি, হ্যাঁ, দামিও এই যে কেবল, সেই কেবলের নাম হলো ফাইবার অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল ফাইবার কেবল। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি এখন তোমরা কে কে আছো আমাদের এই ক্লাসে। আচ্ছা, এখন আসি আমরা অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, ফাইবার অপটিক কেবল হলো আলোক রশ্মি পরিবাহী স্বচ্ছ তার যা সিলিকা ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি। তাহলে মূল কথা হলো এটা আসলে কাঁচের তৈরি, সরু, চুলের মতো সরু, হ্যাঁ, একটি তার। আর এই তার দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ এবং সবচেয়ে স্পিডি ডাটা ট্রান্সমিট করা সম্ভব। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি এবং সব দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিশন করা যায় কোথায়, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। হ্যাঁ, এটা কাচের তৈরি। আচ্ছা, এখন আসি এটার মধ্যে যেমন আমরা কোয়েক্সিয়াল কেবল সম্পর্কে যে গঠনটা আমরা দেখছি, এটার একটু গঠনটা দেখি। এই গঠনে দেখা যায় তিনটা স্তর এখানে আছে। তাহলে অপটিক্যাল ফাইবারে কয়টা স্তর আছে, তিনটি স্তর আছে। কি কি স্তর, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। তাহলে স্তরের মধ্যে কি কি, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। আচ্ছা, সবচেয়ে ভেতরের যে স্তর, ঠিক আছে, একদম ভেতরের স্তর, সেটাকে বলা হয় কোর। তার উপর আচ্ছাদিত যে স্তর সেটাকে বলি আমরা ক্ল্যাডিং। তারপর তার উপর যেটা প্লাস্টিকের সেটাকে বলতেছি আমরা জ্যাকেট। তাহলে কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। ভিতরে যে স্তরগুলো কোর এবং ক্ল্যাডিং এগুলো কাচের তৈরি, এবং উপরে যেটা প্লাস্টিকের আবরণ সেটা তোমার অন্তরক হিসেবে কাজ করে। ভিতরের এই কাচের, এই সরু কাচের মধ্য দিয়ে কিন্তু তোমার ডাটা ট্রান্সফার হয়। এখানে তোমার আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে, তোমরা ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে তোমরা পড়ছো, এখানে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। ঠিক আছে, এই আলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার স্থানান্তর হয়ে থাকে। তাহলে এই অপটিক্যাল ফাইবারের গঠনটা তোমরা ভালোভাবে জানবা। এখন আসি অপটিক্যাল ফাইবার কেবলের প্রকারভেদ। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার এর গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে তিন ভাগে ভাগ করা হয়। এখানে মোটামুটি এগুলো জানবা। স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, আর একটা হলো মনোমোড ফাইবার। তাহলে প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে তিন ধরনের। কি কি, স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, আর একটা হলো মনোমোড ফাইবার। আরেকটি হলো যে কোরের ব্যাস, ওই যে ভিতরের যেটা আমরা বললাম কোর, এই কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিক আবার দুই ধরনের। তাহলে প্রতিসরাঙ্কের উপর তিন ধরনের, কোরের ব্যাস অনুযায়ী দুই ধরনের, মাল্টি মোড ফাইবার, আরেকটি হলো কি সিঙ্গেল মোড ফাইবার। তাহলে কি কি, মাল্টি মোড ফাইবার আর কি সিঙ্গেল মোড ফাইবার। আচ্ছা, এখন আসি যে এই কেবলের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে এর গতি আলোর গতির সমান। হ্যাঁ, আলো যেমন 1 সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর গতি আমরা জানি না ফিজিক্সে।
তাহলে তার গতির সমতুল্য কিন্তু এই অপটিক্যাল ফাইবার এর গতি, আলোর গতির সমান। একসাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়, অর্থাৎ অনেক তথ্য একসাথে তোমার প্রেরণ করা যায়। শক্তির অপচয় হয় না বললেই চলে, এখানে লসটাও খুব কম। এরপর আসি অপটিক্যাল ফাইবারের সুবিধা। আচ্ছা, ডেটা ট্রান্সমিশনের হার 100 MBPS 100 MBPS থেকে 2 GBPS, অর্থাৎ এখানে ডেটা ট্রান্সফার স্পিডটা অনেক হাই। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহার করা হয়। ব্যাকবোন আমাদের বায়োলজির ভাষায় যদি বলি সেটা কি, মেরুদণ্ড। হ্যাঁ, নেটওয়ার্কের ক্ষেত্রে মূল যে কেবল ব্যবহার হয়, কোনো একটা নেটওয়ার্ক যখন গঠন করা হয় তখন একটা প্রধান একটা কেবল থাকে। বিশেষ করে আমরা এগুলো আলোচনা করবো। নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে টপোলজি বলে একটা পার্ট আছে, সেখানে বিভিন্ন টপোলজি আছে, অর্থাৎ নেটওয়ার্কের ব্যবস্থা, সেটাকে টপোলজি আসলে বলা হয়। বাংলায় যেটাকে বলি আমরা ব্যবস্থা, হ্যাঁ, ইংলিশে অ্যারেঞ্জিং ব্যাপারটা, আর আইসিটিতে সেটাকে বলা হয় টপোলজি। হ্যাঁ, সেই টপোলজির মধ্যে একটা টপোলজি আছে, একটা ব্যবস্থা আছে, সেটা হলো তোমার বাস টপোলজি। হ্যাঁ, এই বাস টপোলজিতে দেখা যায় প্রধান একটা কেবল থাকে, সেই প্রধান কেবলকে বলা হয় নেটওয়ার্ক ব্যাকবোন। সেই নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তোমার অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয়ে থাকে। ডেটা সিগন্যাল পরিবর্তন হয় না, এমনকি মানের অবনতি ঘটে না। অনেক দূরে দূরে রিপিটার স্থাপন করতে, অর্থাৎ যেখানে কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবলে তোমার একটু পরপরই তোমার যেখানে রিপিটার প্রয়োজন, অর্থাৎ সিগন্যাল যাতে দুর্বল না হয় বা দুর্বল সিগন্যালকে সবল করার জন্য, এখানে যেহেতু স্পিডটা অনেক হাই, ওই কারণে এখানে দেখা গেছে যে সিগন্যালগুলো দুর্বল হয় না, বিধায় অনেক দূরে দূরে তোমার রিপিটার স্থাপন করলেই চলে। তার মানে কি, সেই জায়গা থেকে এখানে অনেকটাই ভালো। ডেটা সংরক্ষণের নিরাপত্তা, গোপনীয়তা বেশি। এখানে সংরক্ষণ, নিরাপত্তা বা গোপনীয়তাটাও অন্যান্য কেবলের থেকে বেশি। এখন এখানেও কিছু অসুবিধা আমাদের আছে। আমরা তো দেখলাম যে ডাটা ট্রান্সমিশনের স্পিড বেশি, অনেক ডাটা পাঠানো যায়, কিন্তু কিছুটা হলো অসুবিধা আছে। তবে অসুবিধা হলেও আমরা সুবিধাটাই এখান থেকে নেই, এই কারণে যে সময়ের একটা বিষয় আছে। যেহেতু ডাটা ট্রান্সফার স্পিডটা অনেক হাই, তার মানে কি টাইমকে আমাদের সেভ করতেছে। তো সারা বিশ্বব্যাপী সেটা হলো সময়ের মূল্যটা তো অনেক বেশি। সো এই কারণে আমাদের এখানে দেখা গেছে দাম একটু বেশি, এই কেবলের দাম বেশি। অসুবিধাটা হলো দাম বেশি হলেও যেহেতু আমাদের স্পিড হাই, হ্যাঁ, এই কারণে আমরা এটা ব্যবহার করে থাকি। আরেকটা অসুবিধা, কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, ওই যে অধ্যক্ষ স্যারের রুম থেকে ধরো অনেক জায়গায় পেঁচানো জায়গায় আমাদের ব্যবহার করতে হয় অনেক তার। তো দেখা গেছে যে যেহেতু এটা কাচের তৈরি, সেক্ষেত্রে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে অনেক পেঁচানো জায়গা যদি হয়, ইউ আকৃতির যদি বাঁকানোর প্রয়োজন পড়ে যায়, সেখানে তাহলে ভেঙে যাবে। এই কারণে তার একটা অসুবিধা হলো যে ইউ আকৃতি বাঁকানো যায় না। এই কেবল ইনস্টল করাটা অন্যান্য কেবলের থেকে একটু তুলনামূলক কঠিন। ঠিক আছে, আচ্ছা, এই হলো মোটামুটি অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানবা, এর গঠন সম্পর্কে জানবো আমরা, তারপর এর সুবিধা জানবো, এর অসুবিধা জানবো, হ্যাঁ, এর ব্যবহারটাও জানবো। আচ্ছা, এখন আসি ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস, আমরা এই কথাটা সবাই জানি ওয়্যারলেস আসলে কি। ওয়্যারলেসের বাংলা তারবিহীন। হ্যাঁ, ওয়্যার মানে তার, লেস মানে নাই, এরকম তারবিহীন। অর্থাৎ এই যে তোমার সাথে আমার এখন কমিউনিকেশন হচ্ছে, অনেকে হ্যাঁ তার নাই বললেই চলে, মাঝখানে নাই। আবার দেখা যাচ্ছে তোমার রাউটার থেকে তার আছে, অর্থাৎ তার আছে তার নাই, এরকম ভাবে। হ্যাঁ, তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন এটার একটা প্রয়োজনীয়তাও আছে। যেমন দুর্গম পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, সেই ক্ষেত্রে তো তার দিয়ে সংযোগ সম্ভব না। হ্যাঁ, সেই সমস্যাকে সমাধানের জন্য কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনটা আসছে, তাই না? তাই এখানে লেখা ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারহীন, কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে বলতেছি আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের 1 নম্বরের চিত্র যেটা আছে ওয়্যারলেস সিস্টেম, এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আর পরের যে চিত্র, এখানে কিছু ডিভাইস বা যন্ত্র দেখা যাচ্ছে, অর্থাৎ যে মোবাইল। অর্থাৎ মোবাইলের সাথে আজকে যদি তার লাগানো থাকতো, তাহলে দেখো আমরা বিভিন্ন ভ্রমণরত অবস্থায় তার যদি থাকতো, তাহলে কি আমরা কথা বলতে পারতাম না। হ্যাঁ, এখন দেখো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আসার ফলে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা কিন্তু যোগাযোগ করতে পারতেছি। ল্যাপটপের সাথে যখন রাউটারের কানেকশন দিচ্ছ, কোনো তার নাই, তার মানে কি এখানে ওয়্যারলেস কমিউনিকেশন। তারপর এই যে তোমার এইগুলো যতগুলো যন্ত্র আছে সবগুলো এখন ওয়্যারলেস। এখন ওয়্যারলেস দেখো তোমাদের এই যে ব্লুটুথে আছে, আমরা ইয়ারফোন যেটা, সেটা ওয়্যারলেস সিস্টেম এখন আমরা দেখি।
তারপরে অনেক তোমার কি বলে স্পিকার দেখা যাচ্ছে সেখানে ওয়্যারলেস। হ্যাঁ, তার মানে এখানে তাহলে কি ব্যবহার হচ্ছে, এখানে তরঙ্গ ব্যবহার হচ্ছে। সেই তরঙ্গ কি কি, এই যে নিচে আমরা লিখে রাখছি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে ওয়্যারলেসের মধ্যে কি কি আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। আচ্ছা, এখন আসি রেডিও ওয়েভ। হ্যাঁ, 10 কিলো হার্টজ থেকে 1 গিগা হার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বলা হইতেছে রেডিও ওয়েভ। হ্যাঁ, এটা মোটামুটি এই তরঙ্গটা একটু সুবিধা আছে যে মোটামুটি একটু বাঁকা জায়গায় যেতে পারে। হ্যাঁ, তারপর সামনে একটু বাধা থাকলে সেটা ভেদ করেও যেতে পারে। ঠিক আছে, রেডিও ওয়েভ। আবার আসি একটু মাইক্রোওয়েভের ক্ষেত্রে। মাইক্রোওয়েভে এখানে আবার তোমার রেডিও ওয়েভ থেকে অর্থাৎ 1 গিগা হার্টজ বা তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে বলতেছি আমরা মাইক্রোওয়েভ। ঠিক আছে। আচ্ছা, এখন এই মাইক্রোওয়েভের আবার একটু সমস্যা আছে। কিরকম, মাইক্রোওয়েভ একটু সামনে বাধা থাকলে, মোটামুটি বাধা থাকলে সে বাধাকে আবার তোমার অতিক্রম করতে পারে না। তারপর তোমার সামনে যদি দেওয়াল থাকে তাহলে একটু বাধাপ্রাপ্ত হয়। তবে এখন অনেকটা এগুলো ওভারকাম করা। এখন এই মাইক্রোওয়েভ আবার দুই ধরনের, একটা হলো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। মূলত মাইক্রোওয়েভ তরঙ্গটাই এখন পৃথিবীতে বেশি ব্যবহার হচ্ছে, এই তরঙ্গটাই। ঠিক আছে, তোমার রাউটারের সাথে তোমার ল্যাপটপের কানেক্টিভিটি মাইক্রোওয়েভ তরঙ্গ, মোবাইলের কানেক্টিভিটি সেখানে মাইক্রোওয়েভ তরঙ্গ। হ্যাঁ, এই মাইক্রোওয়েভ তরঙ্গটাই বেশি ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো এখন টেরিস্টেরিয়াল কি আর স্যাটেলাইট কি, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি। ধরো আমি ময়মনসিংহ আছি, তুমি ধরো নেত্রকোনা আছো, বা আমি ময়মনসিংহ আছে, একদম চট্টগ্রাম আছে, একটি দেশের মধ্যে কমিউনিকেশন। হ্যাঁ, তো দেখা গেছে যে এখানে টাওয়ার থাকে কিন্তু, হ্যাঁ, মোবাইলে কমিউনিকেশনে, মোবাইলে আমার মোবাইল থেকে টাওয়ারে যায়। টাওয়ারগুলো উঁচু জায়গায় কেন, ওই যে বললাম যে সামনে যাতে বাধাপ্রাপ্ত না হয়, কারণ মাইক্রোওয়েভ তরঙ্গ বাধাপ্রাপ্ত হলে সমস্যা হয়। আবার চট্টগ্রামে একটা যে জায়গায় তথ্য যাবে সেখানেও দেখবো যে একটা বিল্ডিং এর উপর বা টাওয়ার আছে উঁচু জায়গায়, তাই না, যাতে ওই দুই টাওয়ারের মাঝখানে কোনো বাধা তোমার না থাকে। এরকম একটা আন্তঃদেশীয়, হ্যাঁ, একটা দেশের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় তোমার, যে কমিউনিকেশনটা এখানে মাইক্রোওয়েভ তরঙ্গ, আর এই মাইক্রোওয়েভ তরঙ্গের যে কমিউনিকেশন সেটাকে বলি আমরা টেরিস্টেরিয়াল, একটা দেশের মধ্যে। এখন বাংলাদেশে বসে, আমাদের দেশের অপোজিটে কি আছে, চিলি, বাংলাদেশে বসে তোমার চিলিতে তথ্য পাঠাবো। এখানে ওই যে মাইক্রোওয়েভ তরঙ্গ একটা সমস্যা আছে, বাঁকা পথে যেতে তার সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এটাও একটা সমস্যা। তার বাংলাদেশ থেকে চিলিতে যদি তথ্য পাঠাতে চাও তাহলে কি পৃথিবীর একটা কার্ভ হয়ে যাবে, তাই না। হ্যাঁ, এই কার্ভ আবার এখানে তো তোমার তারের মাধ্যমে পাঠানোটা একটা মুশকিল। এই কারণে কি করছে, পৃথিবী থেকে সেই তোমার 36,000 কিলোমিটার দূরে অর্থাৎ 22,000 মাইল দূরে একটা যন্ত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই যন্ত্রকে বলা হয় কি, হ্যাঁ, স্যাটেলাইট। তো আমাদের পৃথিবীর এই জায়গা থেকে, টাওয়ার থেকে ওই স্যাটেলাইটে তথ্য দেওয়া হয়। স্যাটেলাইট আবার কি করে, ওই চিলির ওখানে আরেকটা আছে তোমার, আমাদের এখানে টাওয়ার থেকে স্যাটেলাইটে গেল, ওই স্যাটেলাইট থেকে আবার তোমার চিলিতে যে টাওয়ার আছে ওই টাওয়ারে যাচ্ছে। তার মানে আমাদের দেশ থেকে যখন স্যাটেলাইটে যাচ্ছে 22,000 কিলোমিটার, তার সামনে কোনো বাধা নাই, এখান থেকে ওই স্যাটেলাইট পর্যন্ত সোজা। আবার ওই স্যাটেলাইট থেকে যখন চিলিতে যাচ্ছে সেখানেও সোজা। হ্যাঁ, এরকম আন্তঃমহাদেশীয় একটা দেশ থেকে আরেকটা দেশের যখন কমিউনিকেশন হয়, আন্তঃমহাদেশীয় যে কমিউনিকেশন, সেটাকে বলতেছি আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশন। ঠিক আছে, এগুলো বিস্তারিত তোমরা বইতে আরো পড়তে হবে। আমি মোটামুটি এগুলো আলোচনা করে গেলাম। টেরিস্টেরিয়াল, একটা হলো স্যাটেলাইট। এই স্যাটেলাইটের ব্যবহার এখন বহুল ব্যবহৃত, স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমেই এখন বেশিরভাগ তথ্য আদান প্রদান কিন্তু হচ্ছে। কিছুদিন আগে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, এটাও ওই পাঠানো হয়েছে তথ্য আদান প্রদানের জন্য। এখন তো মোটামুটি একটু ক্লিয়ার যে স্যাটেলাইটটা আসলে কিভাবে কাজ করে বা স্যাটেলাইট কতটা দরকার। টেলিভিশন সম্প্রচারে স্যাটেলাইট ব্যবহার করা হয়, ইন্টারনেটের ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হয়, জলবায়ু আবহাওয়া পর্যবেক্ষণে স্যাটেলাইট ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর জিপিএস এর ক্ষেত্রে তোমার স্যাটেলাইট ব্যবহার করা হয়। আচ্ছা, স্যাটেলাইটের সুবিধা অনেক, হ্যাঁ, বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান করা সম্ভব। তারপর তোমার প্রাকৃতিক বিপর্যয়কালীন সময় তথ্য আদান প্রদান করা যাচ্ছে, তাই না। যদি স্যাটেলাইট কমিউনিকেশন না থাকতো, এই যে দেখো দেশের বাইরে একটা সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আমরা তথ্য পেয়ে যাই, অমুক জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে, অমুক জায়গায় এটা হচ্ছে ওইটা হচ্ছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তথ্য পেয়ে যায়। যদি এগুলো তারের কমিউনিকেশন হতো তাহলে কিন্তু এত দ্রুত আমরা তথ্য পেতাম না। স্যাটেলাইটের মাধ্যমে এগুলো করে ওই দেশ থেকে দ্রুত গতিতে আমার এখানে চলে আসতেছে। তারের মাধ্যমে হলো অনেক সমস্যা কিন্তু থেকে যেত, কারণ মাঝখানের সমুদ্র, তারপরে পাহাড় পর্বত, অনেক কিছু বাধা বিপত্তি কিন্তু
আছে। আচ্ছা, তাহলে এগুলো একটু বিস্তারিত পড়বা। তারপরে পড়বা তোমার স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়ালের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, এই যে পার্থক্যের মধ্যে ওই কথাটাই বলা, আমার প্রথমে সংজ্ঞা দিবা। হ্যাঁ, তারপরে একটু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা তোমরা দিবা যে একসঙ্গে একাধিক দেশে কাভারেজ প্রদান করা যায়, স্যাটেলাইটের মাধ্যমে একাধিক দেশের কাভারেজ করা যায়, কিন্তু টেরেস্ট্রিয়ালের মাধ্যমে যে আমি আগে সংজ্ঞার মধ্যে বলছি একটা দেশের মাধ্যমে। এই পদ্ধতিতে অর্থাৎ স্যাটেলাইটের পদ্ধতিতে ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে বাধাপ্রাপ্ত তৈরি হওয়া সম্ভব নয় বলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয় না। ওই যে বললাম স্যাটেলাইট তো অনেক দূরে, সেই 36,000 কিলোমিটার দূরে, কিন্তু ইয়ার ক্ষেত্রে টেরেস্ট্রিয়াল ক্ষেত্রে ওই যে বাধাপ্রাপ্ত হওয়া পসিবিলিটি থাকে। এই কারণে তো দেখো না যে টাওয়ারগুলো অনেক উঁচু জায়গায় থাকে। আচ্ছা, তারপরে আসি ইনফ্রারেড। ওই যে ইনফ্রারেড তরঙ্গ কোনটা, এখানে টেরাহার্টজে হয়ে থাকে ফ্রিকোয়েন্সি। ওই যে আমরা বাসা বাড়িতে যে রিমোট দেখি, আমরা রিমোট ব্যবহার করে থাকি টেলিভিশনের সিগন্যাল, টেলিভিশনের চ্যানেল চেঞ্জ করার জন্য। তার এসির ক্ষেত্রে এই যে রিমোট, এই রিমোটগুলাই তোমার রিমোটের যেখানে সিগন্যাল তোমার রিমোট থেকে সিগন্যাল যাচ্ছে টেলিভিশনে, হ্যাঁ, এই যে সিগন্যাল যাচ্ছে এখানে এই যে তরঙ্গটা ব্যবহার হচ্ছে সেটাকে বলতেছি আমরা ইনফ্রারেড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে জানলাম কি কি তার এবং তারের মধ্যে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো গঠন, সুবিধা অসুবিধা, ব্যবহার, প্রত্যেকটা অংশই তোমরা ভালো করে পড়বা। ঠিক আছে, তার মধ্যে অপটিক্যাল ফাইবারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, তারপর কোএক্সিয়াল কেবল গুরুত্ব দিয়ে পড়বে, তারপর তোমার টুইস্টেড পেয়ার পড়বে। এরকম প্রায়োরিটিতে তোমাকে পড়তে হবে। এই প্রায়োরিটি অনুযায়ী তিনটা শেষ হয়ে গেল তারের মধ্যে। হ্যাঁ, তারপর তোমরা বই ডিটেলস আরো পড়বে। তো ফার্স্ট প্রায়োরিটি আমাদের লেকচারে যতটুকু আছে এটা কভার করতে হবে। তারপর তার বিহীনের মধ্যে কি কি আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। রেডিও ওয়েভ আমরা বললাম, মাইক্রোওয়েভ সম্পর্কে বলছি, ইনফ্রারেড সম্পর্কে বলছি, এবং মাইক্রোওয়েভের মধ্যে আবার দুইটা ধরন বলছি আমরা। হ্যাঁ, সেটা কি ধরন, সেটা হলো ওই যে টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। হ্যাঁ, এগুলো সম্পর্কে প্রাথমিক আমাদের স্লাইডে যতটুকু আছে এতটুকু তো পড়বে, এরপর ডিটেলস তোমরা পড়বা। এখন তোমরা এই আমার টপিক অনুযায়ী তোমরা একটু বাড়ির কাজ করবে, যেমন কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা। হ্যাঁ, বাড়ির কাজ লিখে রাখো। তো কোএক্সিয়াল কেবলের গঠন বর্ণনা, ফাইবার অপটিক কেবলের গঠন বর্ণনা করো, ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা এখানে তো আছে। আমি ওয়্যারলেস কমিউনিকেশনের এইটা আমি এখানে লিখে রাখি নেই, তোমরা লিখো। ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে তোমরা পড়বা রেডিও ওয়েভ সম্পর্কে ব্যাখ্যা করো, তারপরে তোমার মাইক্রোওয়েভ সম্পর্কে ব্যাখ্যা করো, তারপর ইনফ্রারেড সম্পর্কে ব্যাখ্যা করো। তারপরে আরেকটা দেখলাম যে কি মাইক্রোওয়েভের মধ্যে দুইটা, যে কি টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট, এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা পড়বা। আরেকটি প্রশ্ন তোমাদের বই থেকে পড়বা, সেটা এটা একটু দেখি আমি আগামী ক্লাসে একটু আলোচনা করবো নি, যে মাইক্রোওয়েভ ওইদিকে তার বিহীনের মধ্যে সবচেয়ে ভালো এবং দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে কিন্তু মাইক্রোওয়েভ, আর তারের মধ্যে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে কে, তোমার অপটিক্যাল ফাইবার। এখন এই তার অপটিক্যাল ফাইবার এটা সবচেয়ে বেশি দ্রুত গতিতে বা বেশি পরিমাণ ডাটা ট্রান্সমিট করে, আর ওইদিকে আমরা কি দেখলাম মাইক্রোওয়েভ বেশি এবং দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে। এখন এই দুইটার মধ্যে আবার কে ভালো, এটা নিয়ে একটা বইতে আলোচনা আছে, তোমরা একটু দেখবে। হ্যাঁ, এখানে একটু আলোচনা হিন্স দিয়ে রাখি। মাইক্রোওয়েভ তরঙ্গের ক্ষেত্রে যখন স্যাটেলাইট কমিউনিকেশনটা না, ওখানে আর একটু ভুল বলছি, তোমরা দেখো যে ওখানে মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভের মধ্যে আবার দুইটা ধরন, একটা টেরেস্ট্রিয়াল আর একটা কি স্যাটেলাইট। স্যাটেলাইট মাইক্রোওয়েভ আর ওইদিকে হলো তোমার অপটিক্যাল ফাইবার। এই দুইটার মধ্যে কম্পারিজন দেখবা যে দুইটার মধ্যে আবার কে ভালো। এই দুইটার মধ্যে ভালো তোমরা দেখবা বইতে লেখা আছে অপটিক্যাল ফাইবার। এখানে একটু কারণ আছে যে মাইক্রোওয়েভ তরঙ্গের যখন তোমার স্যাটেলাইট কমিউনিকেশন হবে, সেটা যদি তোমার ধরো আমার আইসিটি ল্যাব থেকে তোমার অধ্যক্ষ স্যারের রুমে তথ্য পাঠাবা, যদি মাইক্রোওয়েভ স্যাটেলাইট কমিউনিকেশন হয়, তার জন্য এই আইসিটি ল্যাব থেকে তথ্য যেতে হবে সেই 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট পর্যন্ত, আবার স্যাটেলাইট থেকে অধ্যক্ষ স্যারের রুমে, অর্থাৎ টোটাল মিনিমাম কত কিলোমিটার যেতে হবে, 72,000 কিলোমিটার। সেটা যদি 1 ফুট দূরত্ব তুমি ডাটা ট্রান্সফার করো, স্যাটেলাইটের ক্ষেত্রে তোমার এতটুকু দূরত্ব অতিক্রম করতেই হবে, 72,000 কিলোমিটার। কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে মাত্র কি হবে, 1 মিটার বা 1 ফুট। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর এই পৃষ্ঠ থেকে যদি ওই পৃষ্ঠের তথ্য পাঠাও, তাহলেও কিন্তু তোমার 72,000 কিলোমিটার বা এত হবে না। হ্যাঁ, এই কারণে দেখা গেছে এখানে দূরত্ব অনেক কম, অর্থাৎ 3/1 ভাগও হবে না। ঠিক আছে, যদিও এটা ভালো ওয়্যারলেসের,
তারপরেও দ্রুতগতি যদি বলো, এই দূরত্বের একটা ফ্যাক্টের কারণে তোমরা ডিটেলস আরো দেখবা, অপটিক্যাল ফাইবারটাই ভালো। ঠিক আছে, তো তারপরেও আমরা স্যাটেলাইট কেন ব্যবহার করি? ওই যে বললাম যে দুর্গম পাহাড় পর্বত, নদী, সমুদ্র, সেক্ষেত্রে তো আবার তোমার তোমার কি বলে স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ওটাই তো প্রয়োজন আমাদের বেশি। তো যাই হোক, আজকের ক্লাস আমাদের এতটুকুই। হ্যাঁ, তোমরা যে যেখানে আছো সেখান থেকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে ভালো থাকবে। হ্যাঁ, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।